হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম আজকে একটা নতুন লাইভ ক্লাস। যেই লাইভ ক্লাসটাতে আমরা আজকে পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এবং এই সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। এবং এই 50টি এমসিকিউ যদি তুমি পড়ো তাহলে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর অনেকটাই কিন্তু তোমার কভার হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করেছি তোমার বোর্ড কোশ্চেন থেকে এবং বিভিন্ন স্বনামধন্য স্কুলে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে টপ 50টা এমসিকিউ কিন্তু আমরা আজকে নিয়ে আসছি। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অনেক সময় কিন্তু তোমরা অনেক কনফিউশনে থাকো যে কোন টপিকটুকু পড়লে আমাদের কমন পড়বে, কোন টপিকটা পড়লে আমাদের কমন পড়বে না। সো এই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু আজকের এই লাইভটা, ঠিক আছে? এবং আজকের এই লাইভটাতে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করে দেওয়া। এবং এমসিকিউগুলো সলভ করার পাশাপাশি আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে তোমাদের এইটার সাথে যে প্রাসঙ্গিক যে তোমার আরও যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে ফেলবো, যাতে করে তোমরা ওই এমসিকিউর আশেপাশের কোনো প্রশ্ন আসলে সেটাও তোমরা অ্যান্সার করতে পারো। সো পরীক্ষা কিন্তু চলে আসছে এবং পরীক্ষায় ভালো করতে গেলে খুব সুন্দর করে প্রিপারেশন নিতে হবে এবং সেই সাথে তোমাদের পড়াশোনাটা একদম 100তে 100 জ্বালাই করে নিতে হবে। শুধু নতুন কন্টেন্ট পড়লে হবে না, পুরোনো কন্টেন্টের উপরেও কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। সো যারা যারা চলে আসছো তারা একটা আমাকে ফার্স্টে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছো এবং আমাকে তোমরা পরিষ্কার শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। সো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু তোমরা জয়েন হয়েছো, আমার সাথে যুক্ত হয়েছে শান্তি ত্রিপুরা, যুক্ত হয়েছে আমার সাথে জেসমিন আক্তার চৌধুরী, যুক্ত হয়েছে আল নূর, যুক্ত হয়েছে সাইমন গালিব। সাইমন গালিব আমাদের গত বাংলা ক্লাসের টি শার্ট উইনার, ঠিক আছে? সো ও গত ক্লাসে কিন্তু আমাদের টি শার্টটা জিতেছিল এবং আজকে দেখবো তোমরা আজকে সারপ্রাইজ গিফটটা কে জিততে পারো। সো তোমাদের সকলের জন্য আমাদের কিন্তু সারপ্রাইজ গিফট আছে প্রতিটা লাইভ ক্লাসে, প্রতিটা ক্লাসে আমরা সারপ্রাইজ গিফট রাখছি। সারপ্রাইজ না, তোমরা জানো যে গিফটটা কি, সেই গিফটটা কিন্তু আমরা প্রতি ক্লাসে যারা উইনার হবে তাদের কাছে পৌঁছে দিব। সাইমন গালিব, যদি তুমি এখনো টি শার্টটা না পেয়ে থাকো, ঈদের পর ছুটি থেকে আমরা মাত্র ফিরেছি, সো টি শার্টটা অলরেডি তোমার বাসার পথে রওনা দিয়েছে, ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা, ঠিক আছে? সো তোমরা আর যারা যারা আছো, যারা কিনা সাইমন গালিবের মতো টি শার্টটা জিততে চাও, উইনার প্রাইজটা জিততে চাও, তারা কিন্তু সুন্দর করে চলে আসতে পারো। সো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রুপে কিন্তু লাইভটা হচ্ছে। ক্লাস 8-এর লাইভ গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, ক্লাস 8 হচ্ছে, ওকে। সো ক্লাস 8-এর আমি দেখতে পাচ্ছি এখানে 6 to 10 আমি দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি মেইন পেজ থেকে তোমরা যারা দেখছো তাদেরকে আমি ওয়েলকাম করছি, ঠিক আছে? সো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারের উপরে 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? আজকের ক্লাসটাতে তোমাদের কিছু টাস্ক আছে, যে টাস্কটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা জিতে নিতে পারো একটা চমৎকার টি শার্ট। এই সুন্দর টি শার্টটা, আমার টি শার্ট, এই টি শার্টটা তোমরা জিতে নিতে পারো, সুন্দর একটা টি শার্ট। সো এই টি শার্টটা জিততে গেলে তোমাদের কি করতে হবে? সাইমন গালিব গত দিনের উইনার, সো ও কিন্তু জানে যে কি করতে হবে। সো তোমাদের সকলের উদ্দেশ্যে বলে দেই, এই লাইভটা শেয়ার করে দিতে হবে নিজের প্রোফাইলে, এমনভাবে শেয়ার করবা যাতে আমরা তোমার প্রোফাইলে গেলে এটা দেখতে পারি। পাশাপাশি তোমার স্কুলের যে গ্রুপগুলো আছে সেটাতে তুমি শেয়ার করে ফেলতে পারো, এবং তার পাশাপাশি তোমার ফ্রেন্ডদেরকে তুমি এটা পাস করতে পারো যাতে করে ওরাও এই লাইভ ক্লাসটা শেয়ার করতে পারে এবং দেখতে পারে। সো এই টি শার্টটা যারা উইন করতে চাও, মানে জিততে চাও, তারা এই মুহূর্তে লাইভটা শেয়ার করে ফেলবা এবং আমি একটু দেখবো যে কারা কারা শেয়ার করছো, ঠিক আছে? তার মধ্যে থেকে একজন লাকি উইনার আমি এখানে দেখব, যারা শেয়ার করবে ফেসবুকে প্লাস কমেন্টে প্রত্যেকটা এমসিকিউর উত্তর দিবে, অ্যাক্টিভ থাকবে, আমরা কিন্তু তাদের মধ্যে থেকে একজনকে কিন্তু আজকে লাকি উইনার হিসেবে চিহ্নিত করব। সো সবাই কি রেডি? সবাই কি রেডি কিনা আমরা? ওকে, অনেকেই লাইভটা শেয়ার করছে, টি শার্টটা পেতে চাই। টি শার্ট কি শুধু অনলাইন ব্যাচের স্টুডেন্টরা পাবে? না, অনলাইন ব্যাচের স্টুডেন্টরা পাবে না, যে সব থেকে বেশি গ্রুপে শেয়ার করতে পারবে এবং এমসিকিউগুলোর উত্তর কমেন্টে দিতে পারবে, কমেন্টে অ্যাক্টিভ থাকতে পারবে, আমি যেটাই বলি, যে প্রশ্ন করে উত্তর দিতে পারবে, সেই কিন্তু আজকে টি শার্টটা জিততে পারো। ইয়াস, শেয়ার বাড়ছে, অনেক কম্পিটিশন করছে। সো আমি দেখতে পাচ্ছি যারা শেয়ার করছো তাদের নামগুলো আমার সামনে আসছে। সো আমি তাদের নামগুলো দেখে রাখছি, যে কোনো একজনকে ক্লাসের পরে আমি কিন্তু টি শার্টটা সে পাবে, ঠিক আছে? ওকে, তো আমরা ক্লাসটা শুরু করে দেই। আজকে ক্লাসে প্রিপারেশনও হবে, আমাদের টি শার্ট উইন করা হবে, ঠিক আছে? ওকে, চলো ক্লাসটা শুরু করে দেই।
সো আমরা আজকে বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়ছি। বাংলাদেশের বিশ্ব পরিচয়ের তোমরা কত পাও? 50-এর মধ্যে 50টা এমসিকিউ আছে। কে কত পাও আমাকে একটু জানাবা, ঠিক আছে? তোমাদের কে কত নাম্বার পাবা এটা আমাকে জানাতে হবে, ঠিক আছে? চলো এবার আমরা শুরু করে দেই। শশাঙ্কের পর বাংলায় কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? শশাঙ্কের পর বাংলায় কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? বলো, এটা কি মৌর্য, পাল, গুপ্ত নাকি সেন? কি হবে উত্তর বলো? শেয়ার ডান, ভেরি গুড। শেয়ার করার পাশাপাশি অবশ্যই তোমাদের কিন্তু কমেন্টেও প্রত্যেকটা উত্তর জানাতে হবে যে তোমরা পারছো কিনা উত্তরটা। ওকে, এটা কোন শ্রেণীর ক্লাস? এটা ক্লাস 8-এর বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাস। সো উত্তর দিচ্ছে নওরিন নওশিন বলছে ডি, জেসমিন বলছে ডি, রাফিউল ইসলাম বর্ণ বলছে ডি, মাহিন আহমেদ বলছে ডি। সো তোমাদের কমেন্টগুলো আমি দেখব, ঠিক আছে? শেয়ার করতে হবে এবং কমেন্টগুলো করতে হবে। সো ফার্স্টে শশাঙ্কের পর বাংলা যে সাম্রাজ্য প্রতিষ্ঠা পেয়েছিল সেটা হচ্ছে 400 বছরের পাল আমলের প্রতিষ্ঠা হয়েছিল। 400 বছরের যে পাল শাসন সেটার প্রতিষ্ঠা কিন্তু হয়ে গিয়েছিল। সো এটা মূলত পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা পায় শশাঙ্কের পর। এই নামটা দিয়ে অনেক এমসিকিউ আসতে দেখা যায়। সো এমসিকিউর জন্য এই নামটা খুবই গুরুত্বপূর্ণ এবং পাল শাসন আমলটাও খুবই গুরুত্বপূর্ণ। কত বছরের শাসন ছিল, তারপর কে ছিল, কে সব থেকে সাকসেসফুল ছিল, এই নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট এমসিকিউটা হচ্ছে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় শশাঙ্কের পর। বুঝে গেছে? অলরাইট, এবার আসো, বাংলায় ইংরেজদের আধিপত্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাবার কারণ কি ছিল? ইংরেজদের নৌশক্তি, ওয়েস্টফালিয়ার চুক্তি, এই চুক্তির সম্পর্কে তোমরা অনেকেই জানো, দ্বৈত শাসন প্রবর্তন এবং রাজস্ব দুর্নীতি। কোনটির কারণে মূলত বাংলায় ইংরেজদের আধিপত্য ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছিল? বলো, এটা ক্রমান্বয়ে মানে ধারাবাহিকভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল। এই প্রশ্নগুলো কিন্তু তোমার বোর্ড কোয়েশ্চেন। দেখো, দিনাজপুর বোর্ড 2019, দিনাজপুর বোর্ডের প্রশ্ন। সো জেএসসি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে, তার মানে তোমার স্কুলের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা শতভাগ। সো এই জন্য এগুলো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে? ওকে, সো এর উত্তর কি হবে? বাংলায় ইংরেজদের আধিপত্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাবার কারণ কি? দেখি একটু উত্তর পড়ি, একটু উত্তরগুলো পড়ি। গৌতম বসু বলছে সি, নওরিন নওশিন বলছে সি। আমি মেইনলি গ্রুপের কমেন্ট এবং ফেসবুক পেজের কমেন্টগুলো বেশি দেখছি, ইউটিউবের কমেন্ট আমার কাছে আছে, আমি সবার কমেন্টই দেখছি। আরাফাত হোসেন সি, মোহাম্মদ সাকিব সি, রেদওয়ান হোসেন বলছে সি হবে, এনায়েত হোসেন রিপন, ওকে রিপন। নওরিন নওশিন বলছে সি। নওরিন নওশিনের 2টা কমেন্ট দেখলাম, সো ওর নামটা আমার চোখে পড়েছে, 2টা প্রশ্নের উত্তরই দিয়েছে। সূচনা শাহাদাত হোসেন বলছে সি, এনায়েত হোসেন রিপন বলছে সি। ইয়েস, সো কারেক্ট অ্যান্সার তোমরা যারা গ বলেছো তারা ঠিক বলেছো। দ্বৈত শাসন প্রবর্তন, এটার পরবর্তীতেই মূলত ক্রমান্বয়ে তারা তাদের পাওয়ারটাকে আরো এক্সটেন্ড করেছে, আস্তে আস্তে বাইরের দিকে নিয়ে গেছে, ঠিক আছে? সো উত্তরটা হচ্ছে দ্বৈত শাসন প্রবর্তন। বুঝেছো? আমি একটু লাইভটা শেয়ার করে দিই। লাইভটা শেয়ার করে দিলে মনে হয় আমি টি শার্টটা জিততে পারি। সো আমিও তোমাদের লাইভটা একটু শেয়ার করে দিই যাতে করে টি শার্ট জেতার কম্পিটিশনে আমিও আগায় থাকি, ঠিক আছে? সো এটার উত্তর হচ্ছে গ, অর্থাৎ দ্বৈত শাসন প্রবর্তন। এইবার চলো আমরা পরেরটাই চলে যাই। 76-এর মন্বন্তর ঘটে কখন? 76-এর মন্বন্তর ঘটে কখন? 1756, 1770, 1765 নাকি 1793? বলো, আমি একটু দেখি কারা কারা উত্তর দিচ্ছ তোমরা। ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা লাইভটাতে আছো আমার সাথে, ঠিক আছে। ওকে, চলো তোমাদের দেখলাম অনেকেই তোমরা কমেন্ট করছো, শেয়ার করেছো। সো এবার আমি একটু এইটার উত্তরটা দেখি। 3-এর এ বলতেছে অনেকেই, 1756 বলতেছে অনেকেই, আমি দেখতে পাচ্ছি। এবং নওরিন বলতেছে 1765। 76-এর মন্বন্তর, 76-এর মন্বন্তর বাংলা সালটা আমি বলে দেই, বাংলা সালটা হচ্ছে 1176, তাই না? কিন্তু এখানে এটা কত সালে ঘটেছিল?
বলো ৭৬-এর মন্বন্তর এটা কত সালে হয়েছে? ৩-এর বি বলতেছে শাহনাজ সুলতানা জুই, গৌতম বসু বলতেছে বি। গৌতম বসু তিনটা প্রশ্নের কমেন্টে আমি দেখেছি। জেসমিন আক্তার বলতেছে বি, সাফওয়ান খান বলতেছে সি, ১৭৬৫ বলতেছে অনেকেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ডে আসছে, একটু কঠিন বাট এটা কুমিল্লা বোর্ডে আসছে। ৭৬-এর মন্বন্তর ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে ১৭৭০। দুইটা সাল মনে রাখতে হবে। বাংলা সালটা কত? বাংলা সালটা কত মনে আছে? এটার উত্তর হচ্ছে ১৭৭০, ৭৬-এর মন্বন্তর। আর বাংলা সালটা কত? ১১৭৬, রাইট। ইউটিউবের ওরা খুব ভালো ভালো কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। সো দ্রুত দ্রুত দিচ্ছে ইউটিউবের ওরাই, মনে হচ্ছে আজকে টি শার্ট জিতবে নাকি। ওকে চলো পরেরটা চলে যাই। বাংলায় অপেক্ষাকৃত দীর্ঘ সময় শাসন করেছেন কোন বংশের শাসক? অপেক্ষাকৃত দীর্ঘ মানে তুলনামূলক সব থেকে লেন্দি শাসন কারা করছে? একটু আগে আমি একবার বলে ফেলছি এটার উত্তরটা, ঠিক আছে। শত শত বছর তারা শাসন করেছেন, শত শত বছর। বলো তো কি হবে? কারা বাংলায় অপেক্ষাকৃত দীর্ঘ সময় শাসন করেছেন? দীর্ঘ সময় শাসন করেছেন কোন বংশটা? রোকন বলছে বি, সুলতান শাসন। ওকে। মোহাম্মদ সাকিব বলছে পাল শাসন আমল। এনায়েত হোসেন রিপনের এটা প্রথম কমেন্ট মনে হয়, রিপন বলছে পাল শাসন আমল। ওকে। রায়হান ইসলাম কনফিউশনে আছে, বলতেছে এটা কোন ক্লাস? এটা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস 8 অর্ধবার্ষিকী পরীক্ষার প্রিপারেশন চলতেছে আমাদের। এবং আজকে ক্লাসে তোমাদের সাথে আছি আমি লিমন ভাইয়া। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, পাল শাসনামল। আমরা বলি না দীর্ঘ ৪০০ বছরের শাসনামল ছিল, ৪০০ বছরের শাসনামল ছিল। আমরা দেবপাল, ধর্মপালের নাম শুনেছি না? সো এখান থেকে পাল আমল থেকে বিভিন্ন প্রশ্ন আসে। কে সব থেকে সাকসেসফুল শাসক ছিলেন পালদের মধ্যে? তাদের শাসনামলটা কত বছর দীর্ঘ ছিল? সেখানে কিন্তু পাল শাসনামল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজশাহী বোর্ডে আসছে এবং বিভিন্ন স্কুলে আসছে প্রশ্নটা। ওকে। সর্বপ্রথম কোন মোগল সম্রাট ঢাকা দখল করেন? সর্বপ্রথম কোন মোগল সম্রাট ঢাকা দখল করেন? এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, রাজশাহী বোর্ড 2018-তে আসছে, এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে। সো বলো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? সর্বপ্রথম কোন মোগল সম্রাট ঢাকা দখল করেন? আকবর, জাহাঙ্গীর, ইসলাম খান, শায়েস্তা খান? বলো কারেক্ট অ্যান্সার কি হবে? জাহাঙ্গীর বলছে একজন, উদয় হোসেন বলছে 4A অর্থাৎ আকবর বলছে, সম্রাট আকবর বলছে অনেকেই। ওকে। আদলিনা সুলতানাও বলছে, নীলো হাসান উত্তর দিয়েছে। রিদওয়ানা পারভিন বলছে জাহাঙ্গীর হবে। তারপর হচ্ছে আফরোজা খাতুন বলছে এ, নওশীন নওরিন বলছে বি। সো অনেকেই তোমরা ভুল উত্তর দিয়েছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীর, ঠিক আছে। সর্বপ্রথম যে মোগল সম্রাট ঢাকা দখল করেন, কারেক্ট অ্যান্সার হচ্ছে 5-এর বি। যারা বি বলছো তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, এ যারা বলেছো তাদের ভুল হয়ে গেছে। ওকে। সো তোমাদের এই যে এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো কিন্তু বইয়ের বিভিন্ন জায়গা থেকে আসে, তাই না? সো এই বিভিন্ন জায়গা থেকে যেহেতু আমার এমসিকিউ গুলো আসে, আমার বইটা দাগিয়ে দাগিয়ে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা 10 মিনিট স্কুলের যারা টিচার আছি, আমি, সৌরভ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আছেন, সো তারা কিন্তু তোমাদের এই বইগুলো দাগিয়ে দিয়েছি। সো তোমরা যদি দাগানো বইয়ের পিডিএফটা পেতে চাও বা তোমাদের সম্পূর্ণ বিজিএস বই সহ অন্যান্য সকল দাগানো বইটা পেতে চাও, তাহলে এক্ষুনি 16910-তে কল করো। আমাদের দাগানো বইটা তুমি কিন্তু পেয়ে যেতে পারো। তাহলে হবে কি, তুমি পরীক্ষার সময় তোমার কনফিউশন থাকবে না, তুমি নিজে নিজেই চিহ্নিত করতে পারবে যে কোন ইনফরমেশনটুকু আমাকে পড়তে হবে, ঠিক আছে, এবং কোনটা পড়তে হবে না।
বুঝেছ? সো এই জন্য কিন্তু অবশ্যই আমাদের এই দাগানো বইটা নেওয়ার জন্য 16910 কল করতে হবে। ঠিক আছে? ওকে, চলো এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? বলো তো। বলো, এটার উত্তর কি হবে? বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? 1338 থেকে 1538, 1538 থেকে 1757, 1757 থেকে 1947, 1857 থেকে 1971। কি হবে এটা বলো। পিডিএফটির দাম কত? পিডিএফটির কোনো দাম নাই, সম্পূর্ণ ফ্রি, এবং এটা পেতে গেলে জাস্ট 16910 কল করলে দাগানো বইটি তোমরা পেয়ে যেতে পারো। ফোন দিলে পাবো কি না? হ্যাঁ, ফোন দিলে অবশ্যই পাবে, কল দিতে হবে। বাংলায় ঔপনিবেশিক যুগ ছিল মূলত আমরা জানি যে 1757 থেকে 1947। তামিম সুলতানা, মোহাম্মদ সাকিব, জাবের বিন জিয়া, নওরিন নওশিন, মাইশা দ্য গুড গার্ল ওর ফেসবুক আইডির নাম, রাফিউল ইসলাম বর্ণ, এরা প্রত্যেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে। ভেরি গুড, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। উত্তরটা হচ্ছে 1757 থেকে 1947। ঔপনিবেশিক যুগ, এটা কিন্তু ক নাম্বারের প্রশ্নও আসে, অনেক সময় ক নাম্বারের প্রশ্নতে দিয়ে দেয় যে বাংলায় ঔপনিবেশিক যুগ কি। ঠিক আছে? অথবা 1757 থেকে 1947 পর্যন্ত সময়কে কি বলা হয়? ঔপনিবেশিক যুগ। বুঝেছ? ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ভারতবর্ষে শেষ মোগল সম্রাট কে ছিলেন? ভারতবর্ষে শেষ মোগল সম্রাট কে ছিলেন? তোমাদের বিজিএস বইয়ের আলোকে তোমাদের উত্তর দিতে হবে, সবকিছু তোমাদের বইয়ের প্রশ্ন। সো এটার উত্তর কি হবে একটু বলো, ঝটপট বলে ফেলো যে ভারতবর্ষের শেষ মোগল সম্রাট কে ছিলেন? জাহাঙ্গীর, বাহাদুর শাহ জাফর, আকবর? বলো কোনটা হবে? ভাই ইউটিউবের কমেন্ট পড়েন না? হ্যাঁ দেখছি, ইউটিউবের কমেন্ট আমি দেখছি, বাট লাইভটা শেয়ার করতে হবে ফেসবুকে। ঠিক আছে? ফেসবুকে কিন্তু আমাদের লাইভটা চলছে, ফেসবুকে যারা শেয়ার করবে তাদের জন্য বেনিফিট কি একটু আগেই বলে ফেলছি। এই যে একটা সুন্দর টি শার্ট দেখতে পাচ্ছ? সো তোমাদের জন্য কিন্তু এই টি শার্টটা আজকে মানে এটা গিফট করা হবে, সারপ্রাইজ গিফট। সো এই টি শার্টটা যারা চাও, তারা জিতে নিতে চাও এটা, তারা লাইভটা শেয়ার করবা নিজের ফেসবুক প্রোফাইলে যাতে আমরা দেখতে পাই। তার পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদের কাছে এটা শেয়ার করতে পারো এবং এটা তোমাদের স্কুলের গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। সেই টি শার্টটা আমি লাইভের লাস্টে বলে দিব যে কে জিততেছে, আমি নাম বলে দিব। ঠিক আছে? সো যারা যারা চাও তারা এক্ষুনি লাইভটা শেয়ার করতে হবে। ঠিক আছে? যারা যারা শেয়ার করছো তারা বলতে পারো যে শেয়ার হয়েছে কিনা, আমি যাদের নামগুলো যেন দেখতে পারি। রাজরানী কমেন্ট করেছে, উত্তর দিচ্ছে সি, ম্যাক্সিমাম বলতেছে সি না, নওশিন নওরিন বলতেছে ডি, রাইফুল ইসলাম বর্ণ বলছে এ, ফাতেমা আরজু বলছে সি, গৌতম বসু বলছে ডি। এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে। বলদের উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে বাহাদুর শাহ জাফর। তিনি ভারতবর্ষের শেষ মোগল সম্রাট ছিলেন। বাহাদুর শাহ জাফর। সো দুইটা নাম খুবই ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে। ঠিক আছে? সো আমরা ভারতবর্ষে শেষ মোগল সম্রাট কে ছিলেন, এটা এমসিকিউটা কিন্তু আমরা উত্তর দেখে ফেলছি। ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নুসাইবা আক্তার শেয়ার করে ফেলছে। ইয়েস, যারা যারা শেয়ার করতেছো তাদের মধ্য থেকেই একজন কিন্তু আজকে টি শার্টটা পাবে, লাকি উইনার হবে। সো দ্রুত স্পিডে শেয়ার করতে হবে। বঙ্গভঙ্গ কার্যকর করার ক্ষেত্রে ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য কি ছিল? বলো। এটার উত্তর কি হবে? বঙ্গভঙ্গ কার্যকর করার ক্ষেত্রে ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য কি ছিল? পূর্ব বাংলার উন্নতি করা, মুসলমানদের দল গঠনে সহায়তা করা,
দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, ঢাকাকে নতুন রাজধানী করা। বঙ্গভঙ্গ, আমরা কি জানি বঙ্গভঙ্গের সময়টা কি মনে আছে আমাদের? ইমরান মাহমুদ বলো, মনে আছে? বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গ করার প্রধান উদ্দেশ্য ব্রিটিশদের পয়েন্ট অফ ভিউ থেকে প্রধান উদ্দেশ্য কি ছিল? ভাইয়া শেয়ার করেছি, ভেরি গুড। রোকন, ঠিক আছে, রোকনের নামটা আমি দেখে ফেললাম। রোকন শেয়ার করেছে। এনায়েত হোসেন রিপন বলছে সি। আয়েশা মুবিন মোল্লা বলছে সি। সাদিয়ান সাগর উত্তর দেয় নাই, ওকে। নুসাইবা আক্তার বলছে সি, দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, ওকে। সাইকা তাসনিম বলছে শেয়ার ডান, ভেরি গুড সাইকা। সাদিয়া বলছে সি হবে, আর আলফি বলছে এ হবে। মাইশা বলছে সি। তারপর আন্দালিব হেলাল বলছে সি, উত্তর হচ্ছে সি। দুই সম্প্রদায়ের মধ্যে ওরা দ্বন্দ্ব তৈরি করতে চেয়েছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে, ঠিক আছে, ডিভাইড অ্যান্ড রুল, বুঝে গিয়েছে? সো কারেক্ট অ্যান্সার হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা। এটা ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য, ব্রিটিশদের প্রধান উদ্দেশ্য ছিল দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি, ঠিক আছে, ওকে। আজকের ক্লাসের লাকি উইনার কিন্তু আমি এখনো পাই নাই, আমি এখনো দেখতেছি না। লাকি উইনার হতে গেলে লাইফটা সুন্দর করে নিজের প্রোফাইলে, নিজের ফ্রেন্ডদের সাথে, স্কুলের গ্রুপটাতে শেয়ার করে ফেলতে হবে। মানিক তামদুলি, সহার দান, তাহসনিম আল নাহিয়ান, চমৎকার সবাই, চমৎকার সবাই কিন্তু মোটামুটি সঠিক উত্তরটা দিয়েছে, ঠিক আছে। ওকে, সো পরেরটায় চলে যাই। আচ্ছা, সো আমরা এখন আরেকটু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের হেল্পের জন্য কিছু ইনফরমেশন একটু জেনে রাখো। এটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমাদের একটা অর্ধবার্ষিকী পরীক্ষার ফ্রি কোর্স, একদম কোনো টাকা পয়সা লাগবে না, একটা ফ্রি কোর্স আছে। তোমরা চাইলে এই ফ্রি কোর্সটাতে এনরোল করে অর্ধবার্ষিকী পরীক্ষার আলটিমেট সলিউশন পেতে পারো। মানে তোমার জন্য বেসিক্যালি তুমি যেন অর্ধবার্ষিকী পরীক্ষায় ভালো করতে পারো, এই জন্য একটা ফ্রি কোর্স আমরা দিয়েছি। এই কোর্সটাতে জয়েন করতে তোমার কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না। অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিকী পরীক্ষায় তুমি যে প্রশ্নগুলো আসতে পারে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমরা চেষ্টা করব যাতে করে তোমরা এটা ভালো করে অ্যান্সার করতে পারো পরীক্ষায়। প্রত্যেক বিষয়ের জন্য 2টা করে ওয়ান শট লাইভ ক্লাস নেওয়া হবে। পাশাপাশি 6টা সাবজেক্ট, মানে আমি তো অনলাইন ব্যাচে পড়াই, আমাদের অনলাইন ব্যাচে আমরা যেগুলো পড়াই এগুলোর 6টি করে সাবজেক্ট তোমাদেরকে আমরা পড়াবো এবং এক্সাম স্পেশাল সাজেশন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। সো এগুলো সব তোমরা পেতে চাই। পরীক্ষা নিয়ে তো আমরা সবাই কনফিউজড, আমরা সবাই ভয়ে আছি। সেই ভয়টাকে দূর করতে গেলে একটা আলটিমেট সলিউশন হচ্ছে আমাদের এই কোর্সটা। সো আমি সবাইকে বলবো, যেহেতু এটা ফ্রি, সো তোমরা সবাই এনরোল করো এবং এনরোল করে অ্যাটলিস্ট অর্ধবার্ষিকী পরীক্ষাটা ভালো করে দাও, ঠিক আছে, ওকে। পরেরটায় যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, ফরাসিরা, আমাদের এখানে কিন্তু পর্তুগিজ, ফরাসি অনেকেই আসছে। সে এই অনেকে আসার মধ্যে তাদের আসার সময়গুলো কি ছিল? ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে? 1630, 1664, 1651, 1757, কি হবে বলো? কারেক্ট অ্যান্সারটা কি হতে পারে আমাকে একটু বলো। ওকে, সো কারেক্ট অ্যান্সারটা আমরা দেখছি। অনেকেই তোমরা বলতেছো কিন্তু উত্তর। আমরা কি নামাজের ব্রেক কি আমরা দিব? আমরা যারা আছে তারা কি নামাজের ব্রেক চাচ্ছি? অনেকেই বলতেছে নামাজের ব্রেক। সো আমরা তাহলে ঠিক 1 থেকে 2 মিনিট পর এক নামাজের ব্রেক দিব, ঠিক আছে। সো নামাজের ব্রেকটা, যেহেতু মাগরিবের নামাজ, আমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে মাগরিবের নামাজটা পড়বো। সো যারা ব্রেক চাচ্ছ তাদের জন্য ব্রেক দেওয়া হবে, কোনো সমস্যা নাই, ওকে। সো এবার হচ্ছে আমরা এটার উত্তরটা একটু দেখি। এটার উত্তরটা তোমরা কি বলছো? ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে? 1630, 1664, 1651, 1757, কি হবে বলো? কারেক্ট অ্যান্সারটা কি হবে? ফরাসিরা কত সালে বাংলায় প্রবেশ করে? তারা 1664 সালে। যারা বি বলেছো তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ফরাসিরা 1664 সালে মূলত বাংলায় প্রবেশ করে। এটা একটু কঠিন সাল, মানে আউট অফ নোওয়্যার তোমাকে 1664 মনে রাখতে হবে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা একটু বারবার লিখবা, খাতায় মুখস্থ হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ফরাসিরা 1664 সালে বাংলায় আসেন। বুঝেছো? ওকে। সতীদাহ প্রথা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজশাহী বোর্ডের প্রশ্ন এগুলো, এটা বরিশাল বোর্ডের প্রশ্ন। সতীদাহ প্রথা বিলোপ করেন কে? মাইকেল মধুসূদন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়। তিনি এবং তার মাধ্যমে একজন ব্রিটিশ নাগরিকের সহযোগিতায় পরবর্তীতে কিন্তু সতীদাহ প্রথা বিলোপ করা হয়। এটা কে করেছেন বলো? সতীদাহ প্রথা বিলোপ করেন কে? কে বলতে পারবে সতীদাহ প্রথা বিলোপ করেন কে? বি বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা কি এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে অনেকেই, বি বলছে অনেকেই। আমি তাদের নামগুলো একটু দেখে রাখি, একটু পরেই তাদেরকে বলছি আমি সঠিক উত্তরটা। সাদিকা জাবের বিন জিয়া বলছে বি, রোকসানা সুলতানা বলছে 4 সঠিক উত্তর। সঠিক উত্তর কি হবে? জাকিরা আল জোহা বলছে 4। কারেক্ট অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না। ঠিক আছে, রাজা রামমোহন রায় তিনি মূলত সতীদাহ প্রথা বিলোপ করার জন্য এবং পক্ষে কাজ করেছিলেন বিলোপ করার জন্য। ঠিক আছে, এবং পরবর্তীতে সেটার সিদ্ধান্ত আসে। কারেক্ট অ্যান্সার হচ্ছে রাজা রামমোহন রায়। বুঝা গেছে? যারা 4 বলছো তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো। কারেক্ট অ্যান্সার দিলে কি টি শার্ট পাবো? না, শুধুমাত্র কারেক্ট অ্যান্সার দিলে টি শার্ট পাবা না। এই টি শার্টটা যদি পেতে হয় লাইভটা শেয়ার করে রাখতে হবে। যারা শেয়ার দিবে তাদের নামগুলো দেখার জন্য আমার এখানে লোক আছে। সো তাদের মধ্যে থেকে আমরা একজনকে এই টি শার্টটা দিব। সো শুধু কারেক্ট অ্যান্সার দিলে টি শার্ট পাবা না, লাইভটা শেয়ার করে নিজের প্রোফাইলে ফ্রেন্ডদের সাথে স্কুলের গ্রুপে রাখতে হবে। বুঝা গেছে? আর সো এই যে লাইভ ক্লাসটা, এটাতে আমি এমসিকিউ পড়াচ্ছি, বাট তোমরা তো সিকিউও চাও কি না? সৌহার্দ্য, শান্তি, শামসুন্নাহার তোমরা চাও তো? সবাই সিকিউ ক্লাসও তো চাও। তো সিকিউ ক্লাসের জন্য তোমাদের আমাদের একটা গ্রুপ আছে, ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ, যেই গ্রুপে এই যে এখন অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে। সো তোমরা যাবতীয় সকল বিষয়ের সিকিউ ক্লাস, শর্ট কোশ্চেন সলিউশন, ডাউট সলভ নিয়ে অনেকগুলো লাইভ দেওয়া হয়। 24 ঘন্টা তোমাদের বিভিন্ন টেক্সটের উত্তর, পোস্টের উত্তর আমরা কিন্তু দেই। সো এই একটা গ্রুপ আছে ক্লাস 8 সুপার স্টুডেন্টস। যারা এই গ্রুপে নাই তারা কিন্তু এই গ্রুপটাতে জয়েন করে ফেলতে পারো। ঠিক আছে, এই গ্রুপটাতে জয়েন করলে তুমি অনেকগুলো জিনিস পাবা যেটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে। ওকে, সো আমরা একটা নামাজে ব্রেক দেই 5 মিনিটের। ঠিক আছে? ছয় মিনিট লিখলাম, বাট আমি তোমাদেরকে আরো কিছু সময় বেশি দিব। সো তোমরা একটু চট করে নামাজটা পড়ে আসো এবং তারপর আমরা কিন্তু আমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে?
ওকে, সো হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নামাজের পর। যারা যারা নামাজ পড়তে পারছো তারা তো পড়ছো, যারা এখনো পর্যন্ত হয়তো নামাজ পড়তে পারোনি তারা হয়তো অনেকেই আজান একটু লেটে দেয়, সো তারা চাইলে লাইভটা নিজের প্রোফাইলে শেয়ার করে নামাজটা পড়ে এসে আবার তোমরা চ্যানেল কোড দেখতে পারো, ঠিক আছে? সো লাইভটা কিন্তু আর অনেক সময় ধরে চলবে, আমরা প্রায় 8টা পর্যন্ত লাইভটা থাকবে। আমরা 50টা এমসিকিউ পড়বো, কেবল আমরা 11 নম্বরে আছি। সো অবশ্যই তোমরা লাইভটা শেয়ার করে তোমাদের প্রোফাইলে রেখে দিতে পারো এবং তারপরে কিন্তু তোমরা এসে এই ক্লাসটা করতে পারো, ঠিক আছে? সো নামাজের ব্রেকের পর এখন আমরা আবার চলে যাব আমাদের পড়াশোনায়। আমাদের বইটা কভার করতে হবে এবং এই বই কভার করার পরে আমরা একটু দেখবো যে আমাদের প্রিপারেশনটা আসলে কতটা স্ট্রং। হ্যাঁ, এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের প্রিপারেশনের একটা অবস্থা। তোমরা এখন কি অবস্থায় আছো? তোমরা পরীক্ষা দেওয়ার আগে, পরীক্ষা চলে আসতেছে, সো তার আগে তোমাদের অবস্থাটা কি? ওকে, সো এবার চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। সো এটার অ্যান্সারটা কি হবে? বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয় কত সালে? বাংলায় ঔপনিবেশিক শাসন কিন্তু আমরা একটু আগে পড়ছি 1757 থেকে 47 পর্যন্ত, তাই না? সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 1757। চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এটা বাদ, এটা করে ফেললাম। পরেরটা চলে যাই। কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতবর্ষে আগমন করে? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ডের প্রশ্ন। সো এটা কি ইংরেজিটা সবার আগে আসে, নাকি ইংরেজদের আগে অন্য কেউ আসছিল, নাকি ফরাসিরা সবার আগে আসছে, ওলন্দাজরা সবার আগে আসছে, নাকি পর্তুগিজরা সবার আগে আসছে? সো কারা সবার আগে এসেছে এটা তোমাকে একটু লিখতে হবে। বর্ণ বলছে শেয়ার করেছে, ওকে বর্ণ, ঠিক আছে, বর্ণ নামটাও দেখলাম। যারা শেয়ার করেছো তাদের প্রত্যেকের নামই কিন্তু আমি দেখছি, কোনো সমস্যা নাই। এর মধ্যে থেকে একজনকে আমি সিলেক্ট করব কমেন্টে যে এঙ্গেজ বেশি করছে বা উত্তরগুলো যে ভালোভাবে দিতে পারছে, সব কিছু মিলিয়ে। সো শেয়ারটা আগে করতে হবে 100%। এর অ্যান্সার কি হবে? কারা সর্বপ্রথম বাংলাতে এসেছিলেন বা ভারতবর্ষে এসেছিলেন? আয়েশা রহমান, ভুল উত্তর হয়ে গেছে আয়েশা রহমানের। ওকে, জয়ন্তী দাস উত্তর দিয়েছে, ওকে জাহিরা উত্তর দিয়েছে, জিল্লুর রহমান বলছে ডি, পর্তুগিজরা। ওকে, তানজিম বলছে ডি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বাংলায় সবার আগে আসছে হচ্ছে পর্তুগিজরা, ঠিক আছে? পর্তুগিজরা সবার আগে আসছে। সেখানে একটু আমরা ফরাসিদের কথা বলছি না, 1664, তারা না, এনারা আসছে আরও আগে, সেই 1500 সালের দিকে তারা আসছে। সো এটা হচ্ছে পর্তুগিজরা। কারা সর্বপ্রথম আসছে? পর্তুগিজরা, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার ইজ ডি, পর্তুগিজরা বাংলাতে সবার আগে এসেছে। ওকে, ডরিকৃতিতে তৈরি দালান কোন ধরনের শিল্প? দালান কোন ধরনের শিল্পর মধ্যে পড়ে? প্রাচীন শিল্প, স্থাপত্য শিল্প, মধ্যযুগীয় শিল্প, ভাস্কর্য শিল্প? ভাস্কর্য না, কারণ ভাস্কর্যটা একটা নির্দিষ্ট আকার আকৃতিতে তৈরি করা হয়, ঠিক আছে, কোনো একটা কিছুর প্রতিচ্ছবি হিসেবে, সেটা ভাস্কর্য না। এই তৈরি দালানগুলো মূলত স্থাপত্য শিল্প, ঠিক আছে? স্থাপত্য শিল্প ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হচ্ছে স্থাপত্য শিল্প, বুঝেছ? স্থাপত্য শিল্প ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা বলছো বি তারা কারেক্ট অ্যান্সার দিয়েছ। মানিক তামদুলি অনেকক্ষণ ধরে কমেন্ট দেখছি, ইয়াস, সেও খুব অ্যাক্টিভ, আমি দেখতে পাচ্ছি। যারা বেশি অ্যাক্টিভ তাদের মধ্যে থেকে এবং যারা শেয়ার করছে, নিজের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করেছে, তাদের মধ্যে একজন পেতে পারে। মোহাম্মদ আলমগীর ফরাজি, ওকে। বায়েজিদ আহমেদ, আফতাব, অনেকেই উত্তর দিয়েছো তোমরা, ঠিক আছে। সাইমন গালিব আজকেও বলতেছো, আজকেও নাকি সব থেকে বেশি শেয়ার করেছে। সো সাইমন গালিবের মতো তোমরা যারা টি শার্টটা পেতে চাও, দিস টি শার্ট, চমৎকার টি শার্ট, সে এটা তো যদি তোমরা পেতে চাও গিফটটা, সে এই গিফটটা তোমাদের কাছে পৌঁছায় যাবে। তোমাদের জাস্ট শেয়ার করতে হবে, ভেরি ইজি টাস্ক। তোমাদের শেয়ার করতে হবে এবং প্রোফাইলে রেখে দিতে হবে। ওকে,
চলো পরেরটা চলে যাই। কোনটি ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ? নবাবদের তৈরি প্রাসাদ কোনটা? শশীলজ। শশীলজটা কোথায়? ময়মনসিংহে না? ময়মনসিংহের শশীলজ বলে না? এটা কি ময়মনসিং? বলধা গার্ডেন, আহসান মঞ্জিল, কুঠিবাড়ি। একটা হিন্টস দেই, তোমরা উত্তর যারা দিচ্ছ, এটা ঢাকায় অবস্থিত, পুরান ঢাকার দিকে। সো বলো, ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ কোনটি? ঢাকায়, যেহেতু ঢাকার নবাবদের তৈরি, এটা কোনটা? গেছো সবাই? একটা একটা বিল্ডিং আছে ঢাকার, পুরান ঢাকার এলাকায়। নূরে জান্নাত শিফা ভাইয়া আমার কমেন্ট পড়ে না কেন? কমেন্ট দিয়ে কিন্তু, শুধুমাত্র কমেন্ট দিয়ে কিন্তু আজকে প্রাইজটা জেতা যাবে না। প্রাইজটা জিততে গেলে লাইভটা শেয়ার করতে হবে গ্রুপগুলাতে, ঠিক আছে? কি হবে উত্তর বলো? ঢাকার নবাবদের তৈরি প্রাসাদ কোনটি? আহসান মঞ্জিল। গিয়েছো আহসান মঞ্জিলে? আহসান মঞ্জিল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শেয়ার করেছি, টি শার্ট কি পাবো? হ্যাঁ পেতে পারো, একজনকে পিক করবো, তোমার নামটা আমি দেখে রাখলাম, সো ওয়েট করতে হবে। ওকে, কোনটি উত্তরা গণভবন নামে পরিচিত? উত্তরা গণভবন ময়মনসিংহের শশীলতা, তাজহাট জমিদার প্রাসাদ, বালিয়াটির জমিদার বাড়ি, দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ, কোনটা হবে? কোনটিকে উত্তরা গণভবন হিসেবে চিহ্নিত করা হয়? উত্তরা গণভবন হিসেবে কোনটি পরিচিত বলতে পারবে? উত্তরা গণভবন, উত্তরা গণভবনে গিয়েছ? ওকে, নিপেশ রয় উত্তরা গণভবনে গিয়েছে বলছে। জাবের বিন জিয়া বলছে উত্তর সি হবে। পঙ্কজ দাস বলছে সি, বালিয়াটির জমিদার বাড়ি নাকি? সামির হোসেন ইউটিউবের, ওরা আবার কারেক্ট অ্যান্সার দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি ইউটিউবে যারা ক্লাস করছে ওরা ম্যাক্সিমামে কারেক্ট অ্যান্সার দিয়েছে অলরেডি। আমি বলবো না, কারণ বললে অনেকেই তোমরা কপি করবে। আমি জানতে চাই তোমাদের কাছে উত্তরটা কি। ইয়েস, ইউটিউবাররা সবাই ডি বলছে, উত্তর হচ্ছে ডি, দীঘাপতিয়ার জমিদার প্রাসাদ। এটা মূলত উত্তরা গণভবন নামে পরিচিত। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। যারা 4 বলেছো তারা সঠিক উত্তর বলেছো, ঠিক আছে? উত্তর হচ্ছে কি 4। ওকে, কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? সুলতানি আমলে, পাল আমলে, মুঘল আমলে, ইংরেজ আমলে? কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? ঈশা খা ইনার সাথে যুক্ত এই প্রশ্নটা। ঈশা খা কোন আমলের? তার আমলের কথা বলতেছে, বলতে পারবে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। বরিশাল বোর্ড, দেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট বলি এগুলো 2টা বোর্ডে আসছে। বরিশালে যারা আছো, দিনাজপুরে যারা আছো, রাজশাহীর ওদিকে, বরিশাল দিনাজপুর বোর্ডের প্রশ্ন এগুলা। কি হবে বলো? কোন আমলে সোনারগাঁও বাংলার রাজধানী ছিল? বলো কি হবে? ঈশা খা হবে? ঈশা খার আমলটাকে কি বলা হয়? রাহিনা আক্তার বলছে কারেক্ট অ্যান্সার। রাহিনা আক্তার সঠিক উত্তর দিয়েছে, পড়লাম না, ঠিক আছে। আর কে আছে? তাসনিম আরিবা সঠিক উত্তর দিয়েছে, নিপা সঠিক উত্তর দিয়েছে, নাইমুল ইসলাম নিহাত সঠিক উত্তর দিয়েছ। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি? ঈশা খার কথা বলছি, পারা উচিত। ঈশা খার কথা বলছি যখন, তখন পারা উচিত। এটা হচ্ছে সুলতানি আমলে, বুঝছো? এটা সুলতানি আমলে। চলো পরেরটায় চলে যাই। পানাম নগরে ইমারত কতটি? বলতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বরিশাল বোর্ডের, পানাম নগরের ইমারত কতটি? পানাম নগরে ইমারত কতটি? এখানে মনে রাখবা উত্তর দক্ষিণে ইমারত ভাগ করা আছে, কিন্তু উত্তর আর হচ্ছে দক্ষিণ। আমি ভাগটা পরে বলবো, আগে বলো যে টোটাল কতটা আছে। সো এখানে বলতে হবে টোটাল কতটা ইমারত আছে। কে বলছো? আমি একটু দেখি কমেন্টে কারা কারা উত্তর দিচ্ছে। আমি দেখতে পাচ্ছি উত্তর দিয়েছে আসিফ, আসিফ, হাসিব, অনেকেই উত্তর দিচ্ছে। সজীব উত্তর দিল, ওকে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 52টা। রোকসানা সুলতানা কারেক্ট হয়েছে, ইয়েস, 52 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
বাট এখানে মনে রাখবা উত্তর দিকে এবং দক্ষিণ দিকে পার্থক্য আছে। উত্তর দিকে হচ্ছে তোমার 31টা এবং দক্ষিণ দিকে হচ্ছে তোমার 21টা। সো মোট 52টা হচ্ছে তোমার ইমারত। সো তোমাদেরকে যদি উত্তর এবং দক্ষিণ দিয়ে প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। পানাম নগরে ইমারত কতটি? এটা 52টি, উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি। এই টোটাল 52টি ইমারত আমাদের পানাম নগরে রয়েছে। সবাই কি বুঝতে পেরেছ? ইয়েস। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 52টি ইমারত, 52টি। কিন্তু আমাদের আজকের প্রাইস কিন্তু মাত্র একটা, এবং এটা পেতে পারে যে কোনো একজন। 10 মিনিট স্কুল লেখা, তুমি যে 10 মিনিট স্কুলের একজন স্টুডেন্ট, এটা বোঝানোর জন্য এই টি শার্টটা তুমি পড়তে পারবে। সো এইটা যেহেতু একটা, সো লাইভটা শেয়ার করতে হবে। যদি টি শার্টটা তোমরা পেতে চাও শেয়ার করতে হবে এবং কমেন্টে উত্তর দিতে হবে, ঠিক আছে? যে কোনো একজনকে আমরা নির্বাচন করব এবং করে কিন্তু আমাদের এই পুরস্কারটা হ্যান্ড ওভার করব। চলো পরবর্তী প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান কোনটি? বলো। ময়মনসিংহ শহর, সোনারগাঁও, ঢাকার আহসান মঞ্জিল, কুষ্টিয়ার শিলাইদহ, কোনটা হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান কোনটি? বলতে থাকো, আমি তোমাদের উত্তরগুলো একটু দেখার চেষ্টা করি। ওকে, সো কারেক্ট অ্যান্সার কি? রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়ার সাথে সম্পর্কিত, কুষ্টিয়ার শিলাইদহ, ঠিক আছে? রাহিনা, রাহিনা আক্তারের ব্যাক টু ব্যাক অনেকগুলো তোমরা কারেক্ট অ্যান্সার দিছো। রাহিনা, ভেরি গুড। শেয়ার কোথায় করতে হবে? ফেসবুকে। ফেসবুকে তোমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপ থেকে শেয়ার করলে হবে, 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকেও শেয়ার করতে হবে, যে কোনো এক জায়গা থেকে তোমরা শেয়ার করতে পারো তোমাদের স্কুলের গ্রুপগুলোতে, ঠিক আছে? যেটা রিচ বেশি, যাতে করে তোমার ফ্রেন্ডরাও এভাবে সুন্দর করে ক্লাস করে নিজেদের প্রিপারেশনটা ভালো করতে পারে। ওকে, উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? খুবই সহজ, নাটোরে অবস্থিত। নাটোরে যারা আছো তারা জানো উত্তরা গণভবন তোমার নাটোরে অবস্থিত। উত্তরা গণভবন কেউ ঢাকায় মনে করো না। সোহরাওয়ার্দ ওর নাম উত্তর দিছে, সোহরাওয়ার্দ নামটা খুব ইন্টারেস্টিং। তাসলিমা উত্তর দিয়েছে। অনেকে ডি বলছো, মানিকগঞ্জ বলছো না, কারেক্ট আনসার হচ্ছে নাটোর, ঠিক আছে? উত্তরা গণভবন উত্তরায় না, উত্তরা গণভবন নাটোরে। উত্তরা গণভবন উত্তরায় না, ভুল হয়ে যেতে পারে, নাটোরে। উত্তরা গণভবন উত্তরায় না, উত্তরা গণভবন হচ্ছে নাটোরে, ঠিক আছে? চলো পরেরটাই যাই। আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে কত সালে? আর্মেনিয়ান গির্জা, আর্মেনিয়ান গির্জাটা কোথায় এটা একটু বলো তো। মোহাম্মদ ইয়াসিন আরাফাত উত্তর দিয়েছে। সৌহার্দ্য উত্তর দিয়েছে। ওকে, সৌহার্দ্য তোমার নামটা পড়েছি আমি। রেদওয়ান হোসেন উত্তর দিয়েছে। এটার উত্তর কি হবে বলো? আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে কত সালে? 20 নাম্বার, দাগ নাম্বার দিয়ে উত্তর বলো, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, একজন বলছে আমার শেয়ার করার কেউ নাই। তোমার শেয়ার করতে হবে নিজের প্রোফাইলে, তুমি নিজেই তো আছো, এবং তোমার বন্ধুদেরকেও দিতে পারো, ঠিক আছে? ওকে, সেটার উত্তর কি হবে? আর্মেনিয়ান গির্জা নির্মিত হয়েছে কত সালে? কত সালে এটা একটা প্রশ্ন, কোথায় এটা আরেকটা প্রশ্ন। তোমরা কি জানো কোথায় এটা আর্মেনিয়ান গির্জাটা? এটা কারেক্ট অ্যান্সার 1781। যারা বি বলেছো তারা সঠিক উত্তর দিয়েছে। ইউটিউবে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিচ্ছে। সামির হোসেন কারেক্ট অ্যান্সার দিয়েছে। সাইফুল নবীনগর, ওর নাম পড়তে বলছেও সঠিক উত্তর দিয়েছে। তারপর তারা গোপ, আসমাউল হুসনা, আব্দুল ওয়াহাব, অনেকেই সঠিক উত্তর দিয়েছ, ঠিক আছে? সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 1781। পরেরটায় চলে যাই। গ্রিক সমাধিসৌধটি কত সালে নির্মিত? এটাও তোমার সেই 1915 সালে। গ্রিক সমাধিসৌধ এগুলা হচ্ছে তোমার
বাংলাদেশের বিভিন্ন স্থাপত্য যে জায়গাগুলো আছে, গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো আছে, ওগুলো থেকে এই উত্তরগুলো, এই প্রশ্নগুলো আসতে পারে। অনেক ইনফরমেশন না, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে আরও যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে আমরা দাগিয়ে দিয়েছি। দাগানো বই পেতে হলে কল করতে হবে 16910-তে, তাহলে দাগানো বইটাও তোমরা পেয়ে যেতে পারো। সৌরভ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, উনি নিজে দাগিয়েছে তোমাদের বিজিএস বইটা, ঠিক আছে। আমি নিজে তোমাদের বাংলা বইটা দাগিয়েছি। সো বাংলা এবং বিজিএস এই সাবজেক্ট সহ অন্যান্য সব সাবজেক্টের দাগানো বই পেতে হলে 16910-তে কল করতে হবে, বুঝেছো? ওকে, চলো পরেরটায় চলে যাই। রিতার বাবা রিতাকে নিয়ে ঢাকায় তার মামার বাসায় বেড়াতে যান। রিতা ঢাকার ঐতিহাসিক স্থানগুলো দেখতে চাইলে বাবা তাকে শাহবাগে একটি ভবনে নিয়ে যান। শাহবাগে কোনটা আছে একটু মনে করো। ভবনটিতে প্রবেশ করে রিতা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো দেখে অভিভূত হয়। রিতার বাবা রিতাকে কোন ভবনে নিয়ে যান? ঢাকায় কোনটা আছে? শাহবাগে। শাহবাগের রাইট সাইডে। তুমি যদি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চাও, ডান হাতে পড়ে নাকি? এটা কি? বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর নাকি জাতীয় গ্রন্থাগার? শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে ডান হাতে পড়বে। কোনটা হবে? উত্তর হবে হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। সি, যারা বলছো সি তারা কারেক্ট অ্যান্সার দিয়েছ। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সো তোমাদের কিন্তু এই যে রিভিশন লাইফটা আমাদের সোল, আমাদের খুব ইম্পর্টেন্ট গোল হচ্ছে তোমাদের পরীক্ষার আগে যেন কোনো স্টুডেন্ট নার্ভাস না থাকে বা আনপ্রিপেয়ার্ড না থাকে। সো তোমাদের প্রিপারেশনের জন্য আমাদের এতগুলো ক্লাস, সবগুলো ফ্রি। 10 মিনিট স্কুলের মেইন পেজে হচ্ছে, এর পাশাপাশি সিকিউ এর এক্সট্রা ক্লাস হচ্ছে আমাদের গ্রুপটাতে, ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ। সো এই যে রুটিনটা আমি দাঁড়ায় আছি, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আরও অনেকগুলো ক্লাস আছে তোমার। আজকে কি বার? সোমবার, মঙ্গলবার 17 জুন, বুধবার ক্লাস আছে, শনিবার ক্লাস আছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি, আবার মঙ্গলবার বিজিএস ক্লাস আছে আরেকটা ক্লাস, তারপর তোমার বিজ্ঞান ক্লাস আছে, বুধবার 2 তারিখ আবার ম্যাথ ক্লাস আছে। সো এই রুটিনটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, 10 মিনিট স্কুলের পেজে ক্লাসগুলো পেয়ে যাবা, ঠিক আছে? সো প্রিপারেশন কিন্তু 100তে 100 নিতে হবে। নিয়েছো স্ক্রিনশট? ডান। ওকে, চলো পরেরটায় চলে যাই। রিতার বাবা রিতাকে নিয়ে ঢাকায় তার মামার বাসায় বেড়াতে যান। রিতা ঢাকার ঐতিহাসিক স্থানগুলো দেখতে চাইলে একই, এটা আমরা পড়ছি উদ্দীপকটা। সো রিতাকে এই ভবনে নেওয়ার কারণ কি? জাতীয় জাদুঘরে নিয়ে গেছে কেন? জমিদারদের ব্যবহার্য দ্রব্যাদি দেখানো, ইতিহাসের চরিত্রের সাথে পরিচিত করানো, বিভিন্ন আমলের ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কোনটা হবে বলো? সবগুলো হবে? সবগুলো কারেক্ট অ্যান্সার, সবগুলো ঠিক আছে। আমি যেটা তোমাদের হিন্টস দিয়েছিলাম ওটাই, জমিদারদের ব্যবহার্য দ্রব্যাদি দেখানো, ইতিহাসের চরিত্রের সাথে পরিচিত করানো এবং বিভিন্ন আমলের ইতিহাসকে পরবর্তী প্রজন্মর কাছে পৌঁছায় দেওয়া, ঠিক আছে? মানে আমি আমার পূর্ববর্তী প্রজন্ম সম্পর্কে জানতে পারবো, বুঝেছ? ওকে। আন্টাঘর ময়দানে স্মৃতিস্তম্ভ বানানো হয়েছিল কেন? সম্রাট বাহাদুর শাহ জাফরের কারণে, রানী ভিক্টোরিয়ার সম্মানে, ইংরেজ আমলের স্মৃতি রক্ষার্থে, স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মরণে। আন্টাঘর ময়দানে স্মৃতিস্তম্ভ বানানো হয়েছিল কেন? এটা একটু কঠিন প্রশ্ন। কুমিল্লা বোর্ডে কারা আছো? কুমিল্লা বোর্ড, যাদের কুমিল্লা বোর্ড তারা এরকম প্রশ্ন এক্সপেক্ট করতে পারো। যোগ করলাম, বাট কুমিল্লা বোর্ডে একটু তুলনামূলক কঠিন প্রশ্ন হয়, এটা ধারণা করা হয়। কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ডে, আমি নিজে যশোর বোর্ডের, ঠিক আছে, আমি খুলনা থেকে পড়াশোনা করেছি। সো যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ড একটু তুলনামূলক কঠিন করে। সব বোর্ডেই মোটামুটি তোমাদের জন্য স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়, বাট কুমিল্লা এবং যশোর বোর্ডে একটু কঠিন লাগে প্রশ্ন। সো এটা তোমাদের বোর্ডগুলোতে আসতে পারে, সব বোর্ডে আসতে পারে, বাট ওই বোর্ডগুলোতে বেশি আসতে পারে, ঠিক আছে? এটা কারেক্ট অ্যান্সার কি বলো? ওকে, 4 বলছে অনেকেই, আবার 2ও বলছে। আমি কি ইউটিউবের স্টুডেন্টদেরটা পড়ি, ওরা অনেক সময় কারেক্ট অ্যান্সার দেয়।
রাবেয়া, আব্দুল ওয়াহাব, তারপর আব্দুল সালাম, সামির হোসেন, সবাই বলছে 4 হবে, মানে স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের স্মরণে। আমার এটাই মনে হচ্ছে এবং উত্তর ওইটাই। ঠিক আছে, স্বাধীনতার জন্য জীবনদানকারী সৈনিকদের। ঠিক আছে, যারা বলছো ভুল বলছো তারা আবার চেষ্টা করো, হয়ে যাবে। জাইমা মাস্তুরা কারেক্ট অ্যান্সার দিয়েছে, ওকে, জাইমা মাস্তুরা কারেক্ট অ্যান্সার দিয়েছে। নাজমা বেগম কারেক্ট অ্যান্সার দিয়েছে, ওকে। পরেরটা চলে যাই। পুরনো হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি হয়েছে? আমাদের যে হাইকোর্ট ভবনটা আছে, পুরনো হাইকোর্ট ভবনটা, এটা কোন আমল হয়েছে? মোগল আমল, সুলতানি আমল, ইংরেজ আমল, পাকিস্তানি আমল। এ সকল সরকারি যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো মূলত সবগুলোই মানে ম্যাক্সিমামই ইংরেজ আমলের। ঠিক আছে, সো এটা কি ইংরেজ আমল হবে নাকি সুলতানি আমল হবে নাকি পাল আমল হবে? পাল আমল তো নাই, সো পাকিস্তানি আমল, ইংরেজি আমল, সুলতানি আমল, মোগল আমল, বলো কোনটা হবে? সি বলতেছে অনেকে, ইংরেজ আমল। ওই যে আমার কথা শুনে বলতেছে সি, আমার কথা শুনে কিন্তু ভুলও হয়ে যেতে পারে। ভুল হয়নি, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। এগুলো বেশিরভাগই ইংরেজি আমলে তৈরি হয়েছে। পুরনো হাইকোর্ট এটা ইংরেজ আমলে তৈরি হয়েছে। ঠিক আছে, এটা ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় একটি স্কুলের প্রশ্ন, এবং এই রকম অনেকগুলো স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো আসে। সো পরীক্ষার জন্য আমাদের এটা পড়তে হবে। ওকে, সো এই যে একটু আগেই কে যেন একজন বললো ভাইয়া কোন অধ্যায় পড়াচ্ছেন একটু বলেন। সো আমি কিন্তু তোমাদের যে অধ্যায়টা পড়াচ্ছি এই অধ্যায় ছাড়াও সকল সাবজেক্ট, সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো, এই যে দেখো হলুদ করে দাগানো, এটা কম গুরুত্বপূর্ণ বা মাঝারি গুরুত্বপূর্ণ। যেটা সবুজ এটা অনেক গুরুত্বপূর্ণ তোমার ক বা খ নাম্বারের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স, ম্যাথগুলো হচ্ছে তোমার খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দাগানো আছে। সো এই পুরো দাগানো বই পেতে গেলে এক্ষুনি কল করতে হবে 16910। কল দিয়ে বলো যে আমাকে লিমন ভাইয়া বলেছে কল দিলে আমাকে দাগানো বই দেওয়া হবে, আমাকে দাগানো বই দেন। এটা বললে তোমাদেরকে দাগানো বই দিয়ে দিবে। ঠিক আছে, কল দিবা, দিয়ে বলবা যে দাগানো বই দেওয়ার কথা, আমাকে দাগানো বই দেন, দিয়ে দিবে দাগানো বই। এবং এই দাগানো বইটা তোমার পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে, বিকজ আমরা খুব পয়েন্ট করে করে দাগিয়েছি যে কোনটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। কল করো, যারা পাও নাই 16910-তে এক্ষুনি কল করো। প্রাইস কত? কোনো প্রাইস নাই, ফ্রি। ফোন দিলে দাগানো বই দিবে ফ্রিতে। ঠিক আছে, লিমন ভাই ক্লাস করতেছো, সো দিবে। আচ্ছা, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে চলে আসছি। মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, সো এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়বা। কত তারিখে ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন? এই জাতীয় পরিষদের অধিবেশন, এটা নিয়েই যত ঝামেলা ছিল। এই অধিবেশন না দেওয়ার কারণেই পরবর্তীতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম, আমরা ধর্মঘট পালন করলাম। সো এই জাতীয় অধিবেশনের ডেটটা খুব ইম্পর্টেন্ট। এই ডেটটা, অধিবেশনটা স্থগিত করা হয় কত তারিখে? 70 সালের 1 জানুয়ারি, 71 সালের 1 ফেব্রুয়ারি, 71 সালের 1 মার্চ, 72 সালের 1 এপ্রিল। বলো। সাইমন গালিব ও বলতেছে আজকেও আমি হায়েস্ট শেয়ার করেছি, আমাকে টি শার্ট দিতে হবে। দেখা যাক কে জিতে। এখনো অনেকেই শেয়ার করছে, শেয়ার বাড়ছে, আমাদের এখানে নাম নোট করা হচ্ছে, নাম দেখা হচ্ছে। সো সমস্যা নাই, বলতে থাকো, তোমরা শেয়ার করতে থাকো। যে যার শেয়ারে সব থেকে বেশি রিচ থাকবে, কমেন্টে যে বেশি এঙ্গেজ করছে, তাদের মধ্যে থেকে একজন তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, লাকি উইনার একজন। সেটার উত্তর কি হবে? 1 ফেব্রুয়ারি বলতেছে অনেকে। 1 ফেব্রুয়ারি না, এটা মনে রাখতে হবে 1 মার্চ। এখানে 3টা তারিখ ইম্পর্টেন্ট। 1971 সাল, এই 71-এর 1 মার্চ, 2 মার্চ, 3রা মার্চ বা 3 মার্চ, এই 3টা তারিখই গুরুত্বপূর্ণ।
একটা তোমার অধিবেশন স্থগিত করার ঘোষণা, একটা পতাকা, আর একটা ধর্মঘট। 3টা তারিখে আমাদের মনে রাখতে হবে। সো এই 3টা তারিখ থেকেই যে কোনো একটা থেকে প্রশ্ন আসতে পারে। আমি বলে দিলাম এটার চান্সেস 80% অর মোর, 80%-এর নিচে না। সো এই 3টা তারিখ মনে রাখতে হবে। 1971 সালের 1 মার্চ স্থগিত করা হয় জাতীয় পরিষদের অধিবেশন। বুঝা গিয়েছে? কোশ্চেন তো বোর্ডের থেকে হবে না, এই কোশ্চেনগুলাই আসবে, এগুলোর মধ্যে থেকে আসবে। আমি বলছি না হুবহু এটাই আসবে, বাট এই বোর্ড কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এগুলা থেকেই প্রশ্ন আসে। অসহযোগ আন্দোলন এইটা ঘোষণার কারণ কি ছিল একটু আগে বলছি, দেখো আমি উত্তরটা তোমরা মিল পাও কিনা। নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে ক্ষমতা না দেওয়ায়, নির্বাচন বানচাল করার কারণে, জাতীয় পরিষদের অধিবেশন বারবার স্থগিত ঘোষণা, সামরিক শাসন জারি করা। কেন আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলাম? ওরা সামরিক শাসন দিয়েছে এই কারণে, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করছে এই কারণে, নির্বাচন বানচাল করছে এই কারণে, নাকি নির্বাচনে জেতার পরেও ক্ষমতায় না দেওয়ার কারণে? কেন অসহযোগ আন্দোলন দেওয়া হয়েছিল? এটা মেইনলি জাতীয় পরিষদের অধিবেশন ওরা বারবার স্থগিত করছিল, যেই কারণে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিই। একটু আগে বলছি না, মার্চের 1, 2, 3 তিনটা ডেটই খুবই গুরুত্বপূর্ণ, একটাও বাদ দেওয়া যাবে না, প্রশ্ন আসতে পারে এখান থেকে। বুঝা গেছে? ওকে। বিবিসির কোন সাংবাদিক মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করেছিলেন? দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অ্যান্টনি মাসকারেনহাস, মার্ক টালি, সাইমন রিং। সাইমন রিং সম্পর্কে আমরা অনেক কথা শুনেছি, বাট এটা কি সাইমন রিং হবে? আমার ভোট হচ্ছে এটা সাইমন রিং হবে না। তোমরা অনেকে সাইমন রিং পড়েছো না আগে? আমাদের ক্লাস 7-এর বিজিএস বইতে, ক্লাস 8-এর বিজিএস বইতে আমি কিন্তু নিজে পড়িয়েছি আমার স্টুডেন্টদেরকে যে সাইমন রিং খুবই ইম্পর্ট্যান্ট একজন সাংবাদিক, যিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময় আমাদের এখানে। পরবর্তীতে তিনি পালিয়ে যান না, তার তথ্যগুলো নিয়ে তিনি চলে যান। সো এইখানে সাইমন রিং এটার উত্তর হবে না, কনফিউজ হবে না কেউ, এটা সাইমন রিং হবে না। কারেক্ট অ্যান্সার কি হবে? 28-এর সাইমন রিং হবে না। যারা সাইমন রিং বলছো, জাবের বিন জিয়া, ভুল হয়ে গেছে। জাবের কারেক্ট অ্যান্সার সাইমন রিং হবে না, উত্তর হবে হচ্ছে মার্ক টালি। দেখেছ? এটা হচ্ছে মার্ক টালি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছ? ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে মার্ক টালি। এটা একটু মনে রাখবা, বিবিসির সাংবাদিক ছিলেন তিনি। অনেক সময় ঘুরে আসে যে মার্ক টালি কোথাকার সাংবাদিক ছিলেন, বিবিসির হতে পারে, আবার এভাবেও আসে যে কে পক্ষে খবর প্রচার করেছিলেন, এটা হচ্ছে মার্ক টালি। চলো পরেরটা চলে যাই। মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল এম এ জি ওসমানী, কর্নেল অবসর আব্দুর রব, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, মেজর কে এম শফিউল্লাহ। কে হবে বলো? চিফ অফ স্টাফ বলো কি হবে? সো ওরা অনেকেই উত্তর দিচ্ছে। নৃপেশ রয়, নাইমুল ইসলাম নিহাদ, ওরা বলছে কর্নেল এম এ জি ওসমানী সর্বাধিনায়ক, আর চিফ অফ স্টাফ কিন্তু আলাদা। ঠিক আছে, এটা কিন্তু একটু ভেবে চিন্তে দিও। গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারও বলতেছে অনেকে। বলো তো কি হবে? ইউটিউবে ওরা অনেক ভুল উত্তর দিচ্ছে এবার, ওরা এতক্ষণ ভুল উত্তর দিচ্ছিল না, এখন ভুল উত্তর দিচ্ছে, কারণ কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্নেল আব্দুর রব, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চিফ অফ স্টাফ তিনি ছিলেন হচ্ছে কর্নেল আব্দুর রব। বুঝেছ? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা এবার একটু তোমাদের জন্য কয়েকটা আরেকটু কথা আছে। এই যে ছবিটা, এই ছবিটায় আমি কি আছি?
ইয়েস, এই ছবিটার কোথাও আমি আছি। এবং এই ছবিটা কেন গুরুত্বপূর্ণ একটু বলো তো? এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এরা সবাই কৃতি শিক্ষার্থী। 2024 সালে এরা আমার সাথে এবং আমার মতো আরও টিচারদের সাথে সবার সাথে ক্লাস করে ওরা বাংলাদেশের বিভিন্ন স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। সো এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়াটা এটা ওদের একটা অর্জন, এটা আমার একটা অর্জন। সো তোমরা যারা এইরকম আরও একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজনে আসতে চাও, এদের মতো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে চাও, পুরো বাংলাদেশে অনেক স্টুডেন্ট দেখো সবাই হয় ফার্স্ট, নাহলে সেকেন্ড, নাহলে থার্ড যদি হতে চাও, তাহলে আমরা কিন্তু অনলাইন ব্যাচে এদেরকে পড়াই। সো তোমরা আমাদের সাথে অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে তোমার কৃতি শিক্ষার্থী হয়ে ওঠার জার্নিটা শুরু করে দিতে পারো। সো এই ইভেন্টে অনেকে তোমরা আসছো, আমার সাথে তোমাদের অনেকের ছবি আছে। সো এরকম কৃতি শিক্ষার্থী হতে হলে চলে আসতে পারো আমাদের অনলাইন ব্যাচে। পাশাপাশি আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো, এগুলোও তুমি চাইলে করতে পারো। ওকে, চলো আবার চলে যাই। মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? একটু আগে বলছি, এটা কর্নেল আব্দুর রব। একই প্রশ্ন, এটা চট্টগ্রাম বোর্ডেও আসছে, এই জন্য দুইবার চলে আসছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্নেল আব্দুর রব। ডান। 31 নাম্বারে চলে যাই। বলো 31-এর উত্তর কি হবে? মুক্তিযুদ্ধের কোন সেক্টরের সফলতা সারা বিশ্বে ব্যাপক, সারা জায়গায়? বলো কত নাম্বার সেক্টর? বলো তো কোন সেক্টরের সফলতা বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছিল? দশ নাম্বার, 8 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার? বলো কোন সেক্টর? নিপেশ রয়। নিপেশ অনেকগুলো উত্তর দিচ্ছে। নিপেশ, তোমার নামটা অনেকবার দেখলাম, ভালো উত্তর দিচ্ছ। লাইভটা শেয়ার করো এবং বাকি যারা আছো তারাও নিপেশের মতো ভালো করে শেয়ার করো এবং কমেন্ট করো। ওকে, মহেশ্বর বলতেছে 10 নাম্বার সেক্টর, অর্থাৎ 31-এর এ। ইউটিউবের ওরা সবাই বলছে একটাই উত্তর, আমি দেখলাম ওদের উত্তরটাও এ। ঠিক আছে, তার মানে সবাই যারা এ বলছো তারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, কারণ উত্তর হচ্ছে 10 নাম্বার সেক্টর। মুক্তিযুদ্ধের সময় 10 নাম্বার সেক্টরের সফলতা পুরো বিশ্বে আলোড়ন তৈরি করে দিয়েছিল। ঠিক আছে, সো এটা হচ্ছে 10 নাম্বার সেক্টর। সেক্টরটা এক্সক্লুসিভ এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 10 নাম্বার সেক্টর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সো এই যে একটু আগে বলছি, এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদের জন্য থাকবে সিকিউ লাইভ। 10 মিনিট স্কুলের পেজে যারা ক্লাস করছো তারা এই গ্রুপটাতে তোমরা নাই। ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ লিখে সার্চ করে গ্রুপটাতে জয়েন করো, কারণ এই গ্রুপেই আমরা কৃতি শিক্ষার্থী হওয়ার সকল টিপস অ্যান্ড ট্রিক্স, ডাউট সলভের ক্লাস হয়, সাজেশনস দেওয়া হয়, সিকিউ লাইভ ক্লাস নেওয়া হয়। সো এই গ্রুপটাতে এখনো জয়েন না করলে কুইক জয়েন করে ফেলো। ওকে, মুক্তিযুদ্ধের যৌথ বাহিনীর কমান্ডার কে ছিলেন? বলো যৌথ বাহিনী মানে কি? বা ভারত এবং বাংলাদেশের সম্মিলিত যে বাহিনীটা। সো যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন কে? কর্নেল এম এ জি ওসমানী, মেজর জেনারেল নাগরা, মেজর জেনারেল জ্যাকব বা ইয়াকব, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। বলো উত্তর কি হবে? বলো 32 উত্তরটা কি হবে? জিল্লুর রহমান, জাইমা মাস্তুরা, ও অনেকক্ষণ ধরে ভালো শেয়ার করছে লাইভটা আমি দেখতে পাচ্ছি এবং কমেন্টে উত্তর দিচ্ছে, অনেকগুলো সঠিক উত্তর দিয়েছে, সাথে অ্যাডিশনাল তথ্যও দিচ্ছে। ভেরি গুড। ওকে, আর কে আছে? উত্তর দিচ্ছে মিশকাত বলতেছে এম এ জি ওসমানী। মিশকাত ভুল হয়ে গেছে, এম এ জি ওসমানী হবে না, ভুল হয়ে গিয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে জগজিৎ সিং অরোরা। এটা জানো না তোমরা? যৌথ বাহিনী নিয়ে প্রশ্ন আসবে, ঢাকা বোর্ডের প্রশ্ন এটা। জগজিৎ সিং অরোরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং
ঠিক আছে ভাইয়া? কোন গ্রুপে লাইভ শেয়ার করব? এটা তোমার স্কুলের কোনো একটা গ্রুপে তুমি লাইভ শেয়ার করতে পারো, তোমার ফ্রেন্ডদের কাছে তুমি শেয়ার করতে পারো, যাদেরকে শেয়ার করলে যারা এই ক্লাসটা যাদের জন্য রিলেভেন্ট, ঠিক আছে, যাদের পরীক্ষার সামনে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘে কতটি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে? যখন আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল, যুদ্ধটা যখন চলছিল, তখন অনেকগুলো দেশ জাতিসংঘে তারা এটা নিয়ে ডিসকাস করছিল যে কাদের পক্ষে কাজ করা উচিত। সো কতটা দেশ বলো? আমি একটু চেক করি কারা কারা শেয়ার করেছে, দেখি। শেয়ারের লিস্টটা আমাকে একটু দেখতে হবে তো, কারণ আমি তো প্রাইজ দিতে হবে আমার। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে শেয়ার এখন করছে, আমার নামগুলো সামনে আসছে তো, এই জন্য আমার ওরা মনে হয় এখন করছে। সো শেয়ার যারা করো নাই তারা শেয়ার করে ফেলো। এটার উত্তরটা কি? 63 বলতেছো নাকি 47? দুইটা অ্যান্সার দেখছি আমি সবার মাঝখানে। সো 63 নাকি 47? আলমগীর ফরাজি, কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 47। এটা 47-এর দেশভাগ দিয়ে মনে রাখবা। এটা হচ্ছে জাতিসংঘ মোট 47টা দেশ এটা নিয়ে আলোচনা করে। পক্ষেও ছিল, আমাদের বিপক্ষেও ছিল। শুধু কিন্তু পক্ষে ছিল না, বিপক্ষেও ছিল। অনেকে চাইতো না আমাদের এই স্বাধীনতা। সো বিপক্ষেও ছিল, পক্ষেও ছিল। ওকে, অপারেশন জ্যাকপট নাম শুনেছ? 10 নম্বর সেক্টর নিয়ে একটু আগে আলোচনা করলাম না? সো সেটার সাথে রিলেভেন্ট হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপটটা কি? নদীপথে আক্রমণ, গেরিলা আক্রমণ, বিমান আক্রমণ। 10 নম্বর সেক্টরের সাথে রিলেভেন্ট বলছি, তাহলে কোনটা হবে বলো? এটার উত্তর বলো, এটার উত্তরটা একটু বলো। আমি তার মধ্যে তোমাদের উত্তরগুলো কি লিখছো আমি একটু দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি ইয়েস, তোমরা অনেকেই উত্তর দিচ্ছ, বলছো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 ও 2। বিমান আক্রমণ তো এটা না, 10 নম্বর সেক্টরের সাথে কানেক্টেড বললাম না। এটা হচ্ছে নদীপথে আক্রমণ, গেরিলা আক্রমণ। যারা সি বলছো তারা ভুল বলছো। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সরি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে 1 ও 2, বি তো 2 ও 3 দেওয়া, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো নদীপথে আক্রমণ এবং গেরিলা আক্রমণ, আমি কিন্তু এই দাগিয়েছিলাম 1 ও 2। 1 ও 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1 ও 2 এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 1971 সালের 2রা মার্চ কি ঘটেছিল বলছি? 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ, তিনটাই গুরুত্বপূর্ণ। 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ। 1 মার্চ তোমার হচ্ছে তোমার হচ্ছে অধিবেশনটাকে স্থগিত করে। 2রা মার্চ সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। 35A, 36 মার্চ মাসের কত তারিখ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয় বল? একটু আগে বলছি 3টা তারিখ মনে রাখতে হবে। এটার উত্তর কি বলো তো? এটার উত্তর কি হবে? সি বলছো। ওকে, বলো আর একটু বলতে থাকো, আমি একটু দেখি স্টুডেন্টরা কতক্ষণ পর্যন্ত তোমরা কারেক্ট অ্যান্সার দিতে পারো। বি বলছে অনেকে। 2 তারিখে, 2 তারিখে তো পতাকা উত্তোলন করা হয়। 2 তারিখেই কি অসহযোগ আন্দোলন শুরু হয়ে গিয়েছিল? শুনি তো। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 তারিখ। দিস ইজ দ্য রিজন যেটার জন্য আমি বলেছি 1, 2, 3 মার্চের এই 3টা তারিখ একদম গিরে ফেলতে হবে।
মুখস্থ রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে বারংবার। ঠিক আছে, সো 3 তারিখ 1971 সালে ক একটি বিখ্যাত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন? ক ব্যক্তিটা কে? মুক্তিযুদ্ধের সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। কোন নেতার প্রতিচ্ছবি? সাধারণ সম্পাদক ছিলেন, বলো। তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ, আবু সাইদ চৌধুরী। বলো তো কে ছিলেন সাধারণ সম্পাদক? আওয়ামী লীগের কথা বলতেছে নাকি মুজিবনগর সরকারের কথা বলতেছে? রাজনৈতিক দল বলছে। আচ্ছা ঠিক আছে, বলো কি হবে? খন্দকার মোশতাক বলতেছে একজন, আদিবা বিনতে ইখরো ও বলতেছে এম মনসুর আলী। ওকে, তানভীর আহমেদ তামিম সি বলছে শান্তি ত্রিপুরা, ও বলছে তাজউদ্দিন আহমেদ। ওকে ঠিক আছে, ডিফারেন্ট অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, 10 মিনিট স্কুলের পেজে তোমরা যারা কমেন্ট করছো তারা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের অনেকের কমেন্ট দেখছি, করতে থাকো, কমেন্টে উত্তর দিতে থাকো, আমি উত্তরগুলো দেখছি। এ বলেছে তানিম আল নাহিয়ান, সেও বলছে এ। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, চলো। সো আমি এবার একটু আমাদের অনলাইন ব্যাচ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমরা তো এই যে এখন ফ্রিতে তোমাদেরকে পড়াচ্ছি, এর বাইরে আমাদের একটা অনলাইন ব্যাচ আছে, যে অনলাইন ব্যাচে আমি নিজে বাংলা এবং বিজিএস পড়াই। এই অনলাইন ব্যাচটা নিয়ে আমাদের একটা লম্বা প্ল্যান, পুরো ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমাদের একটা লম্বা প্ল্যান আছে, যে প্ল্যানটা আমরা এক্সিকিউট করছি যাতে আমাদের সবাই কৃতি শিক্ষার্থী হতে পারে। সেই যে দেখো আমাদের এক্সাম প্রিপারেশন প্ল্যানটা একটু তোমাদেরকে দেখাই। আমাদের হাফ ইয়ারলি প্রিপারেশন টেস্ট হয়েছে, মানে আমাদের স্টুডেন্টরা মোবাইলেই পরীক্ষা দিতে পারতেছে, হাফ ইয়ারলিতে 2টা করে পরীক্ষা দিচ্ছে। প্রিপারেশন টেস্ট 2 দেখো, একটা হচ্ছে মে মাসে হয়ে গেছে, মানে ওরা মে মাস থেকে পরীক্ষা দিচ্ছে, আরেকটা তোমার জুন মাসের 11 তারিখ থেকে চলতেছে। সে এই যে পরীক্ষাগুলো, তার পাশাপাশি আমাদের বিষয়ভিত্তিক আমরা সাজেশন পিডিএফ ওদেরকে অনেক আগে দিয়ে দিয়েছি। তার পাশাপাশি ওরা অনেকগুলো তোমাদের অনেকগুলো ক্লাস ওরা পাচ্ছে, লাইভ ক্লাস পাচ্ছে, প্লাস সাজেশন পিডিএফ, কিছু এক্সক্লুসিভ সাজেশন যেটা পরীক্ষায় একদম আসার মতো, এরকম কিছু সাজেশন আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। তার পাশাপাশি ওদেরকে আমরা এনসিটিভির যে বইগুলো আছে পুরা বই ফাইনাল পর্যন্ত দাগিয়ে দিয়েছি। সো এগুলো কিন্তু আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে পাচ্ছে। সো তোমরা এই অনলাইন ব্যাচটাতে যদি আসো, ভাইয়া ভর্তি হবো কীভাবে, 16910 তো কল করো, বলে দিবে। সো এই ক্লাসগুলোতে আমরা প্রতি সাবজেক্টের এখন পর্যন্ত দেখো তোমাদের তো শুধু আমাদের 2টা ক্লাস, এর বাইরে আমরা কিন্তু আরও অ্যাডিশনালি আমাদের পেইড স্টুডেন্টদের জন্য 3টা করে আলাদা রিভিউ ক্লাস আরও নিচ্ছি, যাতে ওদের প্রিপারেশনটা আরও ভালো হয়। এর পাশাপাশি প্রতি ক্লাস 1.5 ঘন্টা করে হয়, এবং প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা ক্লাসে মার্ক করে দিই। ঠিক আছে, সো আমাদের অনলাইন ব্যাচে যারা পড়ছে ওদের জন্য কিন্তু একটা লম্বা প্ল্যান আমরা সাজিয়ে রেখেছি একদম ফাইনাল পর্যন্ত। আমি অনলাইন ব্যাচের স্টুডেন্ট শিফাত, ইয়েস শিফাত ইজ ভেরি, মানে অনেকটা আগায় গেছে, কারণ ওরা কিন্তু এগিয়ে গেছে, কারণ ও কিন্তু আমাদের সাথে লম্বা সময় ধরে প্রিপারেশন নিচ্ছে। ওকে, সো আরও কিছু কি থাকছে রিভিউ ক্লাসের সাথে? আমাদের দেখছো কত কিছু, রিভিউ ক্লাসের সাথে কিন্তু আমাদের ডাউট থ্রেডও আছে। প্রত্যেকটা ফেসবুক কমিউনিটিতে আমরা একটা ডাউট থ্রেড খুলে দিই, ক্লাসের পরে যদি কেউ না বুঝে সেখানে তারা প্রশ্ন করতে পারে এবং উত্তর নিতে পারে। ঠিক আছে, সো এই ডাউট থ্রেড থাকে 24 ঘন্টা পর্যন্ত, ওরা কন্টিনিউয়াসলি ওদের ডাউট জানাতে পারে, আমি এবং আমার মতো শিক্ষকরা ডাউটের উত্তর দেয়। সো এই ফিচারগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমার রেগুলার প্র্যাকটিসের জন্য, শুধু ক্লাসেই সীমাবদ্ধ না, আমাদের ক্লাসটা ক্লাসের বাইরেও। বোঝা গেছে? চলো পরেরটাই যাই। ঢাকার বাইরে অপারেশন সার্চলাইট, 25শে মার্চের ঘটনা। অপারেশন সার্চলাইট পরিচালনার দায়িত্ব কার উপরে ছিল? ঢাকার বাইরে, ঢাকায় না কিন্তু, ঢাকায় ওরা সেন্ট্রালি নিজেরা ডিল করছে, বা ঢাকার বাইরে তারা কি করেছে? মেজর জেনারেল রাও ফরমান আলী তার নেতৃত্বে করছে, লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, মুনায়েম খান, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। বলো কোনটা হবে? কে বলতে পারবা? এটা একটু কঠিন, সহজ না, একটু কঠিন আছে।
38 38B জেনারেল টিক্কা খান। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই যে এই প্রশ্নের উত্তরটা সবাই ভুল দিচ্ছ, তার মানে তোমাদের প্রিপারেশনে ঘাটতি আছে। সো রিভিউ ক্লাস দরকার, রিভিশন ক্লাস দরকার। সেটার জন্য বেশি বেশি ক্লাসগুলো করো। 16910 তো কল দিয়ে দাগানো বই নিয়ে নাও, তাহলে পারবা। রাহেনা পারভিনের উত্তর সঠিক হয়েছে। রাহেনা পারভিন বলছে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। কারেক্ট অ্যান্সার এটাই, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। বুঝেছ? সো ভুল হয়ে গেছে, অনেকেরই ভুল হয়েছে, অনেকেরই ঠিক হয়েছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। বুঝেছ? চলো ওকে, আবার আরেকটু লাস্ট মুহূর্তে চলে আসছি। সো আমাদের আরেকটু অ্যানাউন্সমেন্ট করতে হবে। এই যে টি শার্টটা, এটা যদি পেতে চাও, যারা পেতে চাও তারা লাইভটা শেয়ার করবা। আমি একটু দেখি কারা কারা শেয়ার করেছে। শেয়ার করার মধ্যে থেকে যে কোনো একজন পেয়ে যেতে পারে এই সুন্দর টি শার্টটা, 10 মিনিট স্কুল লেখার টি শার্টটা। এটা নতুন টি শার্ট আজকে আবার দিয়েছে, আগেরগুলো সব অলরেডি ডেলিভারি হয়ে গেছে বা যাচ্ছে। সেটা যদি পেতে চাও এই লাইভটা শেয়ার করতে হবে, কমেন্টে এঙ্গেজ করতে হবে, কমেন্ট করে আমাকে জানাইতে হবে শেয়ার করেছি। ঠিক আছে? বায়াজিৎ বলতেছে আই উইল গেট দ্য টি শার্ট টুডে। বায়াজিৎ দেখা যাক, ঠিক আছে? আরও অনেকেই আছে যারা এঙ্গেজ করতেছে অনেক দ্রুত। সো লাইভটা এক্ষুনি যারা করো নাই এখনো শেয়ার করে ফেলো, ঠিক আছে? গ্রুপগুলোতে শেয়ার করে ফেলো। ইয়াস, অনেকে শেয়ার করছে এখনো, ভেরি গুড। তানিম করছে, তানিম ওকে, তানিম অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি। ইয়াসিন আরাফাত, তারপর আলমগীর ফরাজি অনেকক্ষণ ধরে লিখছে, ঠিক আছে, ও অ্যাক্টিভ বেশ। তারপর সাইমন গালিব তো আগে শেয়ার করেছে, আগে আমাদের লাস্ট দিনের উইনার সাইমন গালিব, ও আবার ট্রাই করছে আজকে, ঠিক আছে? ওকে চলো পরের প্রশ্ন। মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। আমি কি ঠিক বলছি? সৈয়দ নজরুল ইসলাম হবে কিনা বলো। ওকে, ওরা বলছে সৈয়দ নজরুল ইসলাম। আমি বলছি, এখন তোমরা একটু আমার সাথে বলো যে তোমরা কি একমত কিনা এটা সৈয়দ নজরুল ইসলাম হবে। ওকে, ঠিক আছে। সো সৈয়দ নজরুল ইসলাম তোমরা যারা বলছো, মানে আমার সাথে যারা একমত, তারা অ্যাকচুয়ালি ঠিক বলছো। সৈয়দ নজরুল ইসলামই হবে কারেক্ট অ্যান্সারটা, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদের বই আমার মুখস্থ হয়ে গেছে, তোমাদেরকে পড়াতে পড়াতে আমারই মুখস্থ হয়ে গেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। আমি কিন্তু সব থেকে বেশি উত্তর দিয়েছি, কারেক্ট অ্যান্সার দিয়েছি, এবং আমি কিন্তু তোমার হচ্ছে লাইভটা শেয়ারও করেছি। আজকে টি শার্টটা কি লিমন ভাই পাবে নাকি তোমরা পাবা, দেখা যাক। ওকে, জাপানের অধিবাসী, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, চিন্তা করো। জাপানের অধিবাসী ইপিজেড এক্স ইপিজেডে কর্মরত আছেন, তার আয় কোথায় অন্তর্ভুক্ত? মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, মোট জাতীয় আয়। বলো কি হবে? এখানে একটু কনফিউশন আছে। একটা হচ্ছে জিএনপি, আরেকটা হচ্ছে জিডিপি। জিডিপি মানে কি? জিডিপি একটা হচ্ছে তোমার দেশের মূল এরিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যেই হইতে হবে, বর্ডারের মধ্যে। আরেকটা হচ্ছে জিএনপি। সো এই জিডিপি জিএনপি একটা পার্থক্য, আরেকটার সাথে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে দেশের গণ্ডির মধ্যে, আরেকটা হচ্ছে দেশের নাগরিক দ্বারা যে কোনো বাইরে হলেও হবে। সো জিএনপি এবং জিডিপির মধ্যে কিন্তু পার্থক্য আছে। জিডিপি এটা এরিয়া বেসড, নাকি উল্টা বললাম? আর এটা হচ্ছে ম্যান বেসড। সো এরিয়া বেসড, ম্যান বেসড। সো জাপানের অধিবাসী হলো সে, যেহেতু এখানে কর্মরত আছে, সো এটা কি? মোট দেশজ উৎপাদন। এটা কি? মোট দেশজ উৎপাদন। আমি কি বুঝাতে পেরেছি? মোট দেশজ উৎপাদন ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
বুঝেছো? জিএনপি জিডিপির পার্থক্য ক্লিয়ার? একটা হচ্ছে ম্যান দ্বারা, মানে বাইরের দেশে থাকলেও আমার দেশের নাগরিক উৎপাদন করলে, মানে উৎপাদন করলে বা পাঠালে। আরেকটা হচ্ছে জিডিপি, যেটা আমার দেশের মধ্যেই হতে হবে, বাংলাদেশের বর্ডারের মধ্যে হতে হবে। ওকে, বাংলাদেশের জাতীয় আয়ের বৃহত্তর খাত কোনটা? আগে ছিল কৃষি, এখন হচ্ছে শিল্প। ঠিক আছে, শিল্প ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে বৃহৎ খাত, জাতীয় আয়ের একটা বড় খাত। গার্মেন্টস শিল্প আছে, অনেকগুলাই আছে। কারেক্ট অ্যান্সার কি? শিল্প। 2016 সালে এক্স দেশের জনসংখ্যা 16 কোটি। ওই সময়ে মোট জাতীয় উৎপাদন ছিল এত কোটি টাকা, মার্কিন ডলার। এক্স দেশটির মাথাপিছু আয় কত? মাথাপিছু মানে হচ্ছে একজন কত টাকা আয় করতেছে, সেটা ভাগ করে দিতে হবে। সো ভাগ করলে কারেক্ট অ্যান্সার আসবে 1350। ঠিক আছে, সেটা মূলত তোমার এই টাকাটাকে সংখ্যা দিয়ে ভাগ করলেই একজন কত টাকা আয় করে এটা পাওয়া যায়। সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 1350। তানভীর আহমেদ তামিম, ও বলছে ওনাকে হায়েস্ট শেয়ার করছে। টি শার্টটা কি তাহলে ও পাবে? বলো তো, ও পাবে নাকি অন্য কেউ পাবে? বলবো, একটু পরেই বলে দিব। ওকে, একটি দেশ কতটা উন্নত বা অনুন্নত তার পরিমাণ সূচক বা মাধ্যম হলো জীবনযাত্রার মান, মাথাপিছু আয়, মোট জাতীয় উৎপাদন। তিনটা দিয়েই তোমার করা যেতে পারে যে দেশটা কতটা উন্নত। সো এটা হচ্ছে উন্নত বুঝতে গেলে জীবনযাত্রার মান, মাথাপিছু আয়, জাতীয় উৎপাদন সবগুলো কনসিডার করতে হবে। গ্রামে কর্মসংস্থান সৃষ্টি হবে কিভাবে? উৎপাদন বাড়লে, শিল্পের প্রসার ঘটলে, প্রযুক্তির ব্যবহার হলে। বলো, এর অ্যান্সার কিন্তু উৎপাদন বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে, শিল্পের প্রসার ঘটবে, প্রযুক্তির ব্যবহার বাড়লেও তোমার কর্মসংস্থানে সৃষ্টি হবে। ঠিক আছে, এগুলো ইজি। রেমিটেন্সের ফলে কি হয়? রেমিটেন্স কি? বাইরের দেশ থেকে যে টাকা পাঠাচ্ছে না, রেমিটেন্স যোদ্ধারা, এটাকে বলা হচ্ছে রেমিটেন্স। বাইরের দেশ থেকে যারা আর্ন করে টাকাটা পাঠায় দেশে। সো এই রেমিটেন্সের ফলে মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পায় না। মোট দেশজ উৎপাদন কিভাবে বৃদ্ধি পাবে? দেশজ উৎপাদন মানে জিডিপি, দেশের ভিতরের টাকা বা দেশের ভিতরের উৎপাদন। রেমিটেন্স এটা তো বাইরে থেকে আসে, সেটা তো জিডিপি হবে না। সো যেহেতু এটা হবে না, তার মানে অবভিয়াসলি এটা 2 ও 3। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ইজি। সো জাতীয় আয় বৃদ্ধি পায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়। ঠিক আছে, বুঝতে পেরেছি? ওকে, প্রবাসী রিপন বেতন পেয়ে প্রতি মাসে সৌদি আরব থেকে ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠান। রিপনের প্রেরিত বেতন অর্থনীতিতে কি হিসেবে চিহ্নিত হয়? রেমিটেন্স। একটু আগে বলছি, এটা হচ্ছে রেমিটেন্স। কুমিল্লা বোর্ডের প্রশ্ন, সহজ প্রশ্ন, একটা সহজ প্রশ্ন আসছে কুমিল্লা বোর্ডে। ঠিক আছে, ওকে। প্রবাসী রিপন বেতন পেয়ে প্রতি মাসে সৌদি আরব থেকে ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠান, এটাই পড়লাম। তার প্রেরিত বেতনের ফলে বাংলাদেশের কি বাড়ছে? জীবনযাত্রার মান, বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থানের সুযোগ। এগুলো একটা অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, চিন্তা করতে হবে। এখানে জীবনযাত্রার মান বাড়তেছে, জাতীয় আয় যেহেতু বাড়ে, বিনিয়োগের পরিমাণও বাড়ে এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে। বিনিয়োগ বাড়লে কোথাও ইনভেস্টমেন্ট যদি বাড়ে, মানে মনে করো 100 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, সেই ইনভেস্টমেন্টটা হয় কিসে? ইন্ডাস্ট্রি তৈরি করতে, কোনো একটা কর্মসংস্থান তৈরি করতে, হয়তো কোনো একটা গার্মেন্টস দিচ্ছে, বা হয়তো একটা রাস্তা করতেছে। কোথাও একটা রাস্তার জন্য তুমি যদি ইনভেস্ট করো, ওই রাস্তা তৈরি করতে তোমার কিছু লোক লাগবে, তারা কর্মসংস্থান পাবে। ঠিক আছে, সো এটা মূলত বিনিয়োগের সাথে কর্মসংস্থান রিলেটেড, আর জীবনযাত্রার মানটাও ওটার সাথে রিলেটেড। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ভেরি ইজি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্রথমটাই ইজি। জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, প্রোডাকশন না, প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সি। আর লাস্ট প্রশ্নটার উত্তর হচ্ছে মাথাপিছু আয় বলতে কি বুঝো? মাথাপিছু হচ্ছে কোনো দেশের জনপ্রতি সাপ্তাহিক আয় না, জনপ্রতি মাসিক আয়, জনপ্রতি দৈনিক আয়, জনপ্রতি বার্ষিক আয়। এটা মূলত বার্ষিক আয়, বুঝছো? জনপ্রতি বার্ষিক আয়। অলরাইট, সো আমাদের ক্লাসটা এই পর্যন্তই। এখন আমি এই টি শার্টের উইনারটাকে একটু দেখার চেষ্টা করব। সো তোমাদের মধ্যে কে হচ্ছে উইনার?
এই যে টি শার্টটা কে পাবে আমি একটু এক্ষুনি চেক করি এবং এখন দেখি যে কারা কারা তোমরা শেয়ার করেছো এবং তার ভিত্তিতে আমি একটু তোমাদেরকে দিয়ে দিব যে কারা পাচ্ছ। সো আমি একটু দেখছি যে কারা কারা শেয়ার করছো, এখনও করছো এবং করেছো, ঠিক আছে। সো শেয়ারের লিস্টে একটু আমি দেখি, যে কোনো একজন তোমাদের এখান থেকে তোমরা প্রাইসটা পেয়ে যাবে। ওকে, কারা কারা শেয়ার করছো আমি দেখছি। টি শার্টটা যারা পাবে একজন পাবে। সো শেয়ারের লিস্টে একটু দেখি, এখনও অনেকে শেয়ার করছে, অনেকে শেয়ার এখনও বাড়ছে। ওকে, সো তোমাদেরকে আরও 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটে তোমরা র্যান্ডমলি শেয়ার করতে থাকো তোমাদের গ্রুপগুলোতে, পরে তাহলে তারা ক্লাসটা দেখতে পারবে। সো তার ভিত্তিতে আমি একজনকে এখন নির্বাচিত ঘোষণা করব। ওকে, সো কে পাচ্ছে আজকের টি শার্টটা? লাকি উইনার কে? এই যে শেয়ার লিস্টে চাপ দিয়েছি, নাম আসছে। ওকে, তোমাদের এই যে 10 মিনিট স্কুলের এই গ্রুপগুলো আছে, ক্লাস 8 সুপার স্টুডেন্টস, ক্লাস 10 সুপার স্টুডেন্টস, এই গ্রুপে দেওয়ার দরকার নাই, এই গ্রুপে তো লাইভ অলরেডি আছে। সো অন্য গ্রুপে দাও। ওকে, সো আমি একটু দেখি যে অ্যাক্টিভ ছিল এবং সারাক্ষণ ধরে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে এঙ্গেজ করেছে, সে আজকে টি শার্টটা পাবে, ঠিক আছে। সো আমি একটু চেক করি। আমি দেখতে পাচ্ছি অনেকের নামই এখানে আছে। ইয়েস, সো আমি পেয়ে গেছি বোধহয় আমার স্টুডেন্টের নাম। ওকে, সাইমন গালিব আজকে পাবে না, সাইমন গালিব আগের দিন পেয়েছে, আমি নতুন একজনকে আজকে দিব। সো আজকে যে পাচ্ছে, দুইজনের নাম আছে আমার এখানে, দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি দিয়ে দিব। সো সে হচ্ছে আচ্ছা জিল্লুর রহমান, তার আইডির নাম। এটা মনে হয় ওর বাবার আইডি। সো আমি একটু, সে হচ্ছে আমাদের আজকের লাকি উইনার। সো তাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। এবং আমি একটু দেখতে চাই, সে যদি এখানে থেকে থাকে তুমি একটু কমেন্ট করে জানাও, আমরা তোমার কাছে পৌঁছে দিব আমাদের পুরস্কারটা, ঠিক আছে। সো তোমার নামটা কি, স্টুডেন্টের নামটা কি আমার? কংগ্রাচুলেশনস, ইয়েস, সবাই ওকে কংগ্রাচুলেট করছে। জিল্লুর রহমান এখানে আছে, আমি দেখেছি ওর উত্তরের, ওর পাওয়ার কারণ কি, কারণ লাইভটা শেয়ার করেছে, পাশাপাশি প্রত্যেকটা পোস্টের উত্তরে ও খুব অ্যাডিশনাল তথ্য দিচ্ছিল যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো জিল্লুর রহমান, তাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। এবং যে পেয়েছে আজকের একজন উইনার হচ্ছে জিল্লুর রহমান। এই টি শার্টটা তোমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই আমরা এটা পাঠাই দিব। এবং তার নাম হচ্ছে জাইমা মাস্তুরা। সো ইয়েস, জাইমা মাস্তুরা আমাদের ক্লাস 8-এর স্টুডেন্ট, তার কাছে পৌঁছে যাবে আমাদের টি শার্টটা। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী বিজিএস ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আমার আরও অনেকগুলো ক্লাস আছে, বাংলা ক্লাস আছে। সো সেই ক্লাস পর্যন্ত সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, প্রিপারেশন নিতে থাকো। অর্ধবার্ষিকী পরীক্ষায় কিন্তু ভালো করতেই হবে। ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।